টকি বুকি প্রেজেন্টস হিমি মিত্র রায়ের কারুচিতি। দেখো, আমি কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না। পরে কিছু হলেই তোমাদের বাবা আমাকে দায়ী করবে। ওহ দাদু ভাই, সন্দীপটা প্যারানর্মাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করে। ওই তো আমাকে এই বাংলা বিষয়ে খোঁজ খবর দিয়েছে। কি সাইকোলজি? সেটা আবার কি? ও তুমি বুঝবে না, কিছু না। ঠিক আছে, আমাদের মতো বুড়োদের কথা কি আর তোমরা শুনবে? আমি তিলক মৌলির সঙ্গে কথা বলছি। কবে কখন যেতে চাও তা জানালে ওকে জানিয়ে দেব। দাদুর বন্ধু তিলকমৌলি ভট্টাচার্যরা গাঢ়চিতি চা বাগানের মালিক। এখন মধ্যপ্রদেশে থাকেন। ব্রিটিশ কোম্পানির তৈরি করা এই বাগানে রয়েছে এক বিরাট বাংলো। একবার পিকনিক করতে সেখানে গিয়েছিল পশমিরা। বাংলোর ভেতরে যায়নি, বন্ধ ছিল। ওরা বাইরেই পিকনিক করেছিল। অপূর্ব নৈসর্গিক দৃশ্যের মাঝে দাঁড়িয়ে এই বাংলো। পাশ দিয়ে কুলকুল শব্দ করে বয়ে চলেছে একটা পাহাড়ি ঝর্ণা। বর্ষাকালে জল ভরে যায়, আবার শীতকালে শুকিয়ে যায়। চা বাগানে ঘেরা 3 দিক। ভীষণ ইচ্ছে করছিল বাংলোর ভেতরে যেতে, কিন্তু বিরাট ফটকে তালা ঝোলানো ছিল। দাদুভাইকে একবার এখানে রাতে থাকার কথা বলতে দাদুভাই পেছনে হাত দিয়ে জোরে জোরে পায়চারি করা শুরু করে দিয়েছিল। নিশ্চয়ই ভূত প্রেতের কোনো ইস্যু। এইসব পুরনো ব্রিটিশ আমলের বাংলোগুলো নাকি বিভিন্ন ভূতের আখড়া। আসলে অনেক দিন পড়ে থাকতে থাকতে আশেপাশের বাসিন্দারাই এমন রটায়। ঠিকঠাক মেনটেন করলে কি সুন্দর ট্যুরিস্ট প্লেস হতে পারে এই বাংলোগুলো। বাবা মাইডিয়ার লোক, একদম পশমির মতোই স্বভাব, ভয়ডরহীন। মা একটু গাঁইগুই করবে ও জানত, কিন্তু ম্যানেজেবল। একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করা গেল ভদ্রমহিলাকে। বাবা বলেছিল যে সন্দীপটাকে আমি ভালো করে চিনি, ও তো পশমির মতোই সাহসী। দেখো, জায়গাটা আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা মাত্র। আরে যাক না, নিজেদের মতো ঘুরে আসুক, ওদের ভালো লাগবে। এই সবুজ প্রকৃতিতে ভূত খুঁজে না পেলেও ওরা অনেক আনন্দ করতে পারবে। পশমিদের গাড়িতে অনন্ত কাকু ওদের পৌঁছে দিয়ে আসতে গেল। দাদুভাই নিচেই নামেনি, উপরের জানলা দিয়ে তাকিয়ে দেখছিল। পশমি লক্ষ্য করেছে সন্দীপ তা নর্থ বেঙ্গল প্রথম দেখছে। এত সবুজ কোনো দিন কোথাও দেখেনি। বারবার শুধু একটা কথাই বলছে, অ্যামেজিং, জাস্ট অপূর্ব। এখানে আগে কেন আসিনি? ভাগ্যিস ভূতের খবর পেয়েছিস, না হলে তো এবারও আসতিস না। ক্রেডিট গোজ টু অল দ্য ভূতস অফ গাঢ়চিতি চা বাগান। মেন দরজায় পৌঁছনো মাত্রই একজন হাফ প্যান্ট আর টি শার্ট পরা মাঝবয়সী লোক এসে তালা খুলে দিল গোমরা মুখে। এটা আবার কি? কে আবার? কেয়ারটেকার হবে। এরই নাম তবে দীপু। ও, তা তুই কি ভেবেছিলি এখানে লুঙ্গি পরে আর খালি গায়ে একজন 100 বছরের বৃদ্ধ লণ্ঠন নিয়ে মুখের সামনে ধরবে আর মোটা গলায় বলবে, এখানে কেন এসেছো? তারপর চোখগুলো বড় বড় করে আমাদের দিকে তাকাবে? বল বল, এটাই ভেবেছিলি তাই না? হাসতে হাসতে গাড়ির সিটে গড়িয়ে পড়ল পশমি। মোটেও না। সন্দীপ তা মুখ ভেঙাল। তবে কি? দেখ পশমি, তুই যতটা ক্যাজুয়ালি নিচ্ছিস ব্যাপারটা কিন্তু ততটা নয়। এই বাংলোটা আমার উইশ লিস্টের একদম প্রথম দিকে ছিল, তুই থাকলেই বুঝতে পারবি। দীপুর পিছন পিছন ওরা সিঁড়ি দিয়ে উঠে হাঁটতে শুরু করল। বিরাট বাংলো, সে বিষয়ে সন্দেহ নেই। হাজার দুয়ারির মতো অগুন্তি দরজা, প্রশস্ত বারান্দা, তার মাঝে মাঝে বসার জায়গাগুলো। কোনোটা সাদা চাদর দিয়ে ঢাকা। সাদা রঙের লোহার কারুকাজ করা চেয়ার টেবিল। শুধুমাত্র ওদের 3 জনের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। কাঠের সিঁড়ি বেয়ে 3 জনে দোতলায় উঠল। সন্দীপ তার চোখ ঘুরে চলেছে এদিক ওদিক কোনা খামচিতে। মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে ওর হাঁটা। দীপু বলে লোকটা বারবার পিছনে ওকে দেখছে। কিছু সন্দেহ করল নাকি কে জানে। একটা ঘরের তালা খুলে দিয়ে দীপু ওদের বলল, এই ঘরে আপনারা থাকবেন, সন্ধ্যের পর বাইরে না বেরোনোই ভালো। আমি ওই পিছন দিকে থাকি। কেমন একটা স্যাঁতস্যাঁতে ঘরগুলো। অনেকদিন বন্ধ থাকার পর পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু ভ্যাপসা গন্ধটা যায়নি। তার মধ্যে বর্ষাকাল। পশমি এক টানে বিরাট কাঁচের জানলার পর্দাটা সরিয়ে দিল। এবার কিছুটা আলো ঢুকল ঘরে। বাইরে সবুজ ঘাস, অপূর্ব সুন্দর শোয়ার ঘর, বিরাট নরম গদির বিছানা,
পুরু মোটা কার্পেট, ঘরের কোনায় এক বিশাল আকারের ড্রেসিং টেবিল, সুদৃশ্য কাঠের কাজ করা। তার উল্টো দিকে কাঠের দরজায় সাদা নেটের পর্দা ঝুলছে। বিছানার পাশে একটা কাঠের টেবিল চেয়ার, টেবিলে লম্বা কালো রঙের মোমবাতি মোম স্ট্যান্ডে। এখানে বসেই এমা ডাইসন কবিতা লিখতেন। কে? এমা ডাইসন। তোর নতুন বন্ধু? কোনো উত্তর দিল না ও, শুধু তাকালো পশমির দিকে। বললি না? শি ওয়াজ আ বিউটিফুল ওম্যান, এই টি এস্টেটের ফার্স্ট লেডি। উপস, সরি ম্যাম, মাই মিস্টেক। ও পাত্তা দিল না খুব একটা, শুধু এদিক ওদিক দেখে চলেছে কি একটা। ওর কিট ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করে সাজিয়ে রাখছে। পশমি ঘড়িতে দেখল এখন দুপুর 2:30 বাজে। হঠাৎ হুশ করে ঘরের মধ্যে ঢুকে গেল দীপু, দুহাতে প্লেটে খাবার। ঘাবড়ে গিয়েছিল ওরা হঠাৎ। ঢোকার আগে বলে আসবে, ঠিক আছে? মাথা ঝাঁকালো একদিকে, মুখ বাড়িয়ে দেখল পশমি। ভাত, ডাল, আলু ভাজা আর এক বাটি করে মাংসের ঝোল। সন্দীপ তাও এদিকে মন নেই। ঘরের কোণে কোণে কিসব যন্ত্রপাতি বসাচ্ছে আর কান পেতে শুনছে। হঠাৎ করে মেঘ করে এলো। অবশ্য বর্ষার দিন, যে কোনো সময় ডুয়ার্সে বৃষ্টি আসে ঝেঁপে, বলা কওয়া নেই। ডুয়ার্সের বৃষ্টির অন্য সৌন্দর্য আছে। দেখ সন্দীপদা, বাইরের দিকে চেয়ে। দুজনে একই ভুল দেখল। তাড়াতাড়ি টেবিলের ওপরে রাখা একটা যন্ত্র নিয়ে এসে সেটাকে টেপাটেপি করতে শুরু করলো। কি করছিস বলতো? এটা ইনফ্রারেড থার্মোমিটার। যদি ঘরের মধ্যে টেম্পারেচারের হঠাৎ করে আপ ডাউন হয় তাহলে এটার মধ্যে ধরা পড়ে, পার্টিকুলারলি কোনো ঠান্ডা স্পর্শ। কিছু যদি ঘরের মধ্যে চলে আসে তাহলে বোঝা যাবে কোনো ইনভিজিবল স্পিরিট ঘরের মধ্যে এসেছে। ওয়াও, দ্যাটস গ্রেট! এসেছিল নাকি কেউ? না, সেভাবে এখনো কিছু বোঝা যাচ্ছে না। সেরেছে। ভাবলাম কিছু একটা হবে। রাত অবধি অপেক্ষা করার পোষাচ্ছে না, বুঝলি? কিছু একটা করে আন প্লিজ। শুধু অদ্ভুতভাবে ওর দিকে তাকানো ছাড়া আর কিছু বলল না সন্দীপদা। দুপুরে বিশাল পালঙ্কে শুয়ে দুই বন্ধু গল্প করছিল টুকটাক। অবশ্য সন্দীপতাই বলে যাচ্ছিল এই বাংলোর ঘটনাগুলো। তার মধ্যে বাইরে বৃষ্টি হয়ে চলেছে। সন্দীপতা বলছিল যে এমা ডাইসন কবিতা লিখতে ভালোবাসতেন। তার একটা ছোট্ট মেয়ে ছিল 5 বছর বয়সের, ইভানা। বাইরের সবুজ লনে দৌড়ে বেড়াতো ইভানা, আর তার পেছন পেছন এমা। কোন এক অজানা রোগে আক্রান্ত হয়ে ইভানা মারা যায়। মেয়ের দুঃখে 1 মাস পরেই এই পৃথিবী ছেড়ে চলে যায় এমাও। তারপর শোনা যায় এই বাংলোয় মা মেয়েকে দেখা যায় মাঝে মাঝে। পশমির চুপ করে শুনতে শুনতে চোখ লেগে গেছিল। ঘুম ভাঙল সন্দীপ তার চিৎকারে। দাঁড়াও, ধরফর করে উঠে পড়ল। কি হয়েছে? ইভানা! আমি ইভানাকে ফিল করেছি। খাটের উপরে বসে একটা যন্ত্রের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে বলছে সন্দীপদা। কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না, এক্সপ্লেন কর। ওটা ঘোস্ট বক্স। ওখানে অনেক ধরনের আওয়াজ আসছিল। তখনই আমি পর্দার সামনে একটা বাচ্চার ছায়া দেখেছি। ও আঙুল দিয়ে দেখালো দরজার কোণায়। রিয়েলি? মাথা ঝাঁকায় ও। ধপ করে নেমে ওর নিজের ডায়েরি খুলে লিখতে শুরু করল। পশমি আর ওকে বিরক্ত করল না। বাইরে যদিও খুব বৃষ্টি হচ্ছে, বাইরের পাথরের রাস্তাটাও দেখা যাচ্ছে না বৃষ্টির তোড়ে। ব্যাগ থেকে রেনকোটটা খুলে গায়ে চাপিয়ে নিল। ঘড়িতে দেখল 6টা বাজবে করছে। এদিকে যা অন্ধকার, তাতে মনে হচ্ছে রাত 8টা বাজে। চারিদিকে শুধু বৃষ্টির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। সত্যিই ভুতুড়ে পরিবেশ। একটা গা ছমছমে ব্যাপার আছে। সন্দীপদা ওকে দেখেও দেখল না, নিজের কাজ নিয়ে ব্যস্ত। ও বেরিয়ে গেল ঘর থেকে। এই বৃষ্টির মধ্যেই ঘুরে দেখবে চারিপাশ। সম্পূর্ণ বাংলো ঘুরে দেখতে শুরু করল। ব্রিটিশ আমলের কত ধরনের ফার্নিচার ছড়িয়ে ছিটিয়ে। বাংলোর এই দিক সেদিক সাদা কাপড় দিয়ে ঢাকা। সিঁড়ির নিচ দিয়ে যাওয়ার সময় মনে হলো এখানে অন্ধকার বড় বেশি গাঢ়। কিন্তু ওদিকে কি কি হচ্ছে? ধীরে ধীরে সার্ভেন্টস কোয়ার্টার্সের দিকে এগিয়ে যায় ও। তুমুল বৃষ্টিতে খুব সন্তর্পণে যেতে হচ্ছে। ধীর পায়ে গিয়ে দেখে, আরে দীপু প্রচণ্ড চেঁচামেচি করছে।
ওকে দেখতে পায়নি দীপু। দেখে যে একজন সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা মাটিতে বসে কেঁদে যাচ্ছে, আর তাকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে আর একজন মহিলা। দীপু চেঁচিয়ে আরেকজন মহিলাকে বলছে, বলছি একে ভালো করে বেঁধে রাখবে, যখন তখন বাঁধন খুলে চলে যাচ্ছে এদিক সেদিক। বাংলোতে চলে গেছিল আজকে, মাথা ঠিক নেই কখন কাকে কি ছুঁড়ে মারে, তারপর আমাদের ঘাড়ে দোষ চাপবে। আর যেন বাইরে যেতে না দেখি ওকে। এত রাগ করো না, তোমারই তো দিদি, মাথা খারাপ হয়ে গেছে, এখন কি করবে? ও কি আর এমনি এমনি গেছে? আর বাংলোতেই তো গেছে, বাইরে তো কোথাও যায়নি। পশমির খারাপ লাগলেও বুঝল যে সাদা শাড়ি পরা ভূতটি আসলে কে ছিল। ভাবতে ভাবতেই দরজার ভেতর থেকে এক ছুটে বাইরে বেরিয়ে এলো একটি ছোট্ট বাচ্চা মেয়ে। আবার গান করতে করতে ভেতরে ঢুকে গেল। পশমির হাসতে গিয়ে মুখ থেকে আওয়াজ বের হয়ে যাচ্ছিল। আবার দৌড়ে চলে গেল বাংলোর দিকে। প্যাসেজ পেরিয়ে ওদের ঘরে ঢুকতে গিয়ে দেখে সন্দীপটা ঘরের এক কোণে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে আর ড্রেসিং টেবিলের ড্রয়ারের দিকে তাকিয়ে রয়েছে। ও জিজ্ঞাসা করলো ইশারায়, কি হয়েছে? ও বলল, ওখানে নিশ্চয়ই কিছু আছে, একটা অন্য কিছু আসার আভাস পেয়েছি। আমার যন্ত্রে ধরা পড়েছে, আমি ওই ড্রয়ারের শব্দ পেয়েছি, কিছু তো আছেই। পশমি ওকে কিছু না বলে এগিয়ে গেল ধূপধাপ করে। এক ঝটকায় খুলে ফেলল ড্রয়ার, আর যেই খুলল অমনি সাঙ্গ পাঙ্গ নিয়ে ছোট বড় মাঝারি সাইজের নেংটি ইঁদুরের দল এদিক ওদিক লাফিয়ে বেরোতে থাকলো ড্রয়ার থেকে। নে, এই যে তোর ভূত মেশিনে ধরা পড়েছিল, আর তোর সিল্কের সাদা গাউন পরা দুপুরে পর্দার কাছে আসা ভূত এমা আর ইভানাকেও আমি দেখে এসেছি একটু আগে। দেখতে চাইলে চল, এক্ষুনি তোকে দেখিয়ে আনবো। কি বলছিস তুই? আমি এক্ষুনি দেখতে যাব। আমি বিশ্বাস করি না। সন্দীপ তাকে নিয়ে পশমি দেখাতে গেল সেই প্রমাণ। দুজনে হাসতে হাসতে ঘরে ফিরেও এলো। সন্দীপটা বলল, ছি ছি ছি, ভূত নিয়ে রিসার্চ করতে এসে প্রথমেই বোকা হয়ে গেলাম। তোর মতো বন্ধু থাকতে কোনোদিন ভূত নিয়ে সিরিয়াস হতে পারবো না দেখছি। যাও একটা ভূত ধরতে ধরতে এসেছিলাম, তাও তোর জন্যে গেল। সারা রাত প্রচণ্ড মজা করে কাটালো ওরা। কোনো রকম কোনো শব্দ কিছুই হয়নি। এক রাত থেকে পরদিন ভোরবেলা হালকা বৃষ্টির মাঝে বাংলো থেকে বেরিয়ে যাচ্ছে ওরা। শুধু ছাদের ঘর থেকে ওদের দেখে চলছে দুটি ছায়ামূর্তি, একটি বড় আর একটি ছোট। ঠিক যেই বাচ্চাটিকে পশমি দীপুর ঘরে খেলতে দেখেছিল ওই বয়সী। ছোট ছায়ামূর্তিটি হাত বাড়িয়ে বিদায় জানাচ্ছে ওদের, কিন্তু ছায়ামূর্তি দুটিকে দেখতে পাচ্ছে না কেউই, কেউ না।